এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি নীলাঞ্জনা। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। সন্ধ্যে 7টা মানেই দিনের বাছাই করা খবর নিয়ে বিশ্লেষণ। আমাদের সঙ্গে থাকে আমাদের জেলা প্রতিনিধি, আর আজ আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী চন্দ্রিমা হালদার। নমস্কার চন্দ্রিমা, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। ধন্যবাদ নীলাঞ্জনা। আজকে প্রথমে দেখে নেব আজকে কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। রাস্তার ওপর রক্তাক্ত দেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকাতপ্ত এলাকা। অবৈধ পাথর বোঝায় ডাম্পার আটক, গ্রেপ্তার 3। নামাজ পড়ার সময় ধারালো অস্ত্রের কোপে মাকে খুন, অভিযুক্ত ছেলে পলাতক। রোকিয়া সম্পর্কে জেরে স্থানীয় পরক্রিয়া করেছিল, বুঝলে, পরক্রিয়া সম্পর্কে জেরে স্বামীর হাতে খুন স্ত্রী। ভাইরাল ঘটনায় মুখ খুললেন তৃণমূল নেতা। এবার আসি মূল খবরে। আমরা প্রথমেই নজর রাখবো আসানসোলের দিকে, যেখানে হয়েছে খুন। আসানসোলে চাঞ্চল্য, রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় এক লোহা ব্যবসায়ীর দেহ উদ্ধারকে ঘিরে রহস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হলো একটি পিস্তল। খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ। চলুন প্রথমে আমরা আমাদের প্রতিবেদনটা দেখে নিই। শনিবার ভোরে আসানসোল 80 নম্বর ওয়ার্ডের করিমডাঙ্গাল এলাকায় রাস্তার ওপর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম মোহাম্মদ সরবুদ্দিন, বয়স 47 বছর। তিনি পেশায় লোহা ব্যবসায়ী ছিলেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় ক্যাশিয়ার হিসেবেও দায়িত্ব পালন করতেন। ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয়রা প্রথম দেহটি দেখতে পান। वो जा रहे थे फजर का नमाज़ पढ़ने के लिए और शायद उनसे झड़प हुआ और आसपास के लोगों का कहना था कि गोली भी चली है। और उसी दरम्यान उनके परिवार के जो मोहल्ले के लोग हैं उन्होंने पहुँचे, तब तक उनको लेके आया गया हॉस्पिटल और यहाँ डॉक्टरों ने डेट क्लियर कर दिया। यही मामला हुआ, अभी तक यही मालूम चला हम लोग को है। परिवार के भी लोग यहाँ हैं और पाड़ा मोहल्ले के भी लोग हैं। और ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে, যদিও কোনো গুলির খোল মেলেনি। দেহে গুলির চিহ্ন আছে কি না তা এখনো স্পষ্ট নয়। এলাকাবাসীর একাংশের সন্দেহ গুলিবিদ্ধ হয়ে খুন করা হয়েছে সরবুদ্দিনকে। আবার কেউ কেউ মনে করছেন হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনাও হতে পারে। हम लोग फजर में नमाज़ पढ़ने सब जाते हैं, लाइन से सब लोग चले जाते हैं। कुछ लोग थे नमाज में, हम लोग नमाज़ पढ़ने जमात खड़ी हुई है। उसी टाइम एक तो हल्का चिल्लाहट और आवाज़ की तरह मिला। जब मिला है तो हम लोग सोचे कि सरस्वती पूजा उजा को कोई जाता होगा, तो उसलिए फिर नमाज पढ़ के जब हम लोग निकले हैं, सलाम हुआ, सलाम के बाद निकले हैं तो सिविल भाई हैं एक तो मुर्शिदाबाद में मिस्त्री, वो पहले सलाम नहीं पढ़ते, पहले निकले तो आगे खड़े हैं। खड़े होने के बाद फिर हम लोग निकले, क्या बात है, तो हम लोग अनुमान लगा रहे, एक तो अरशद भाई हैं, एक तो सरफू, 2 आदमी उसी तरीके से मोटा सोटा स्वेटर पहनता है, तो डाउट हो रहा था। फिर टॉर्च से हम लोग देखा है उसका मुँह, तो सरफू है नज़र आ रहा। फिर उसका भाई को बोला है, जैनुल को, मस्जिद से आप ही ने बुलाने का, जैनुल को बोला के बोले, वो भी समझ नहीं पा रहा। फिर अंसारी बाबू को हम घर पर भेजे, एक लड़का को, कि जाओ भाई जरा उसका घर पर उसकी वाइफ से पूछिए कि ऑलरेडी नमाज़ पढ़ने गया ना, घर पे है सर। तो बोला नहीं गए हैं नमाज़ पढ़ने। हम लोग अगर नमाज़ पढ़ने गए तो आप बोलिएगा थोड़ा चलिए देख लिए, सबको भाई गिर गए, चोट लगा क्या हुआ, लेकिन गिर गए हैं वो लोग आया है। हाँ, वो लोग आया है, औरत लोग आने के बाद उड़ाना उदाना हुआ, तो देखा ऐसा हालत। দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চন্দ্রিমা, তুমি দেখলে প্রতিবেদন দেখে তোমার কি মনে হলো? একদমই দেখো নীলাঞ্জনা, খুবই মর্মান্তিক একটি প্রতিবেদন। একজন সাধারণ মানুষ, তাকে এরকম মানে দেখে তো মনে হচ্ছে যে খুন, দুর্ঘটনা তো মনে হয় না, কারণ কি একজন মৃত মানুষকে পাওয়া গেছে রাস্তার মধ্যে, তার পাশে আবার পিস্তল পড়ে, আমরা প্রতিবেদনে দেখতেই পেলাম তার পাশে পিস্তল পড়েছিল। খুন নাকি দুর্ঘটনা, এখন হচ্ছে এটা সবথেকে বড় প্রশ্ন। খুবই মর্মান্তিক একটা দৃশ্য। মানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কি তার পেছন করছে একটা বাইকের চালক।
একদমই খুবই মর্মান্তিক। আজকে একদমই যে তাই। কোনো সাধারণ মানুষের সাথে এই জিনিসটা হচ্ছে, নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে এখানে, তাই না? একদমই তাই। যে আজকে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে, এইখান থেকে কালকে গিয়ে আর 5টা মানুষের উপর কোনো ক্ষতি হবে না, এটা তো বলা সম্ভাব্য নয় না। একদম না। এবার রাস্তায় বেরোচ্ছে মানুষ, মানুষের এরকম প্রবলেম হবে সেটা তো মানে এখন তো মানুষ বাড়ি থেকে বেরোতেই ভয় পাবে। একদমই, চারিদিকে যেই পরিমাণে দুর্ঘটনা চলছে আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, যে যেই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। চন্দ্রিমা, আমরা খবরের দিকে তো নজর রাখবোই, কিন্তু আমরা এখন চলে যাব সরাসরি আমাদের আসানসোল থেকে যে প্রতিনিধি আছে জয়ন্ত সাহার কাছে। জয়ন্ত, শুনতে পাচ্ছো? একদম। এই বিষয়ে তুমি কি বলছো, এই মানে বিস্তারিত জানো এই ঘটনা নিয়ে? দেখো, তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি আসানসোল হীরাপুর থানার ঘটনা, আচ্ছা, করিমডাঙ্গার ঘটনা। সকালবেলা ভোর রাত্রিবেলা যখন উনি মানে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন, তখন দুষ্কৃতীরা অ্যাটাক করে। সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখতে পেরেছি। একজন বাইক চালিয়ে তিনি গিয়ে পরে তাকে করেন, গুলি মারেন। বন্দুক তার পাশে পড়েছিল, সে বন্দুকে আমরা ছবি পেয়েছি। উনি মারা গেছে। উনি একজন লোহা সামগ্রী বানানোওয়ালা মিস্ত্রি দোকান ছিল, মানে গ্রিল মিস্ত্রি যেটা বলি আমরা, বিভিন্ন গ্রিলের কাজ করতেন এবং মাদ্রাসা কমিটি উনি যুক্ত ছিলেন। উনি কোষাধ্যক্ষ ছিলেন। ওনাকে গুলি করা হয়েছে। কেন গুলি করা হয়েছে পুলিশ তদন্ত নেমেছে, তদন্ত সাপেক্ষে সারাদিন তদন্ত করেছে। তারপর আমরা যে বিশেষ আপডেট, মানে যেটা ব্রেকিং বলা চলে, আমরা যেটা জানতে পারছি আচ্ছা বলো। যে তিনজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে। সবই কিন্তু পরিবারের লোক, আচ্ছা, যেটা আমরা জানতে পারছি। আমাদের কাছে বিশেষ খবর এসেছে, বিশেষ সূত্র খবর, পুলিশের সূত্র খবর। তিনজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে হীরাপুর থানাতে। তারা কিন্তু সব আত্মীয় স্বজন। পরে আমরা জানতে পারলাম এরা 5 ভাই। জমি সম্পত্তি বিবাদকে কেন্দ্র করেই জয়ন্ত, এই হত্যা। শুনতে পাচ্ছ? জয়ন্ত, একদম। আসানসোলে এটা প্রথমবার নয়, বারবার এরকম একই ঘটনা উঠে আসছে। তো তুমি এই মানে তুমি নজর রাখো, দেখো যে বারবার এই একই ঘটনা ঘটে যাচ্ছে। তো এই সম্পর্কে তুমি বলো, এই সম্পর্কে তুমি কি বলবে? দেখো, তোমার জানিয়ে রাখছি, সম্পত্তি বিবাদটা যে বড় বিবাদ। একদম। সম্পত্তি বিবাদে কেন্দ্র করে ভাই ভাইয়ের লড়াই, ভাই ভাইয়ের যুদ্ধ। সেই ক্ষেত্রে কিন্তু আজকে মৃত্যু হতে হলো আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত করিমডাঙ্গা অঞ্চলে একজন লোহা ব্যবসায়ীকে। কেন হতে হলো? পুলিশ তদন্ত নেমেছে। পুলিশ তদন্ত নেমে 3 জনকে আটক করেছে। 3 জন আটক করার পর যেটা আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম, পারিবারিক সূত্রে খবর যে এরা সম্পত্তির জেরে কোনো মানে টাকা লেনদেনের জেরেই এই হত্যা করা হয়েছে এক ভাইকে। তার জন্য বন্দুক পাওয়া যাচ্ছে। গুলি করে সকালবেলা ভোর রাত্রে আচ্ছা, মারা হয়েছে। না না, বলো বলো, কন্টিনিউ করো তুমি। কিন্তু তোমরা জানি রাখি, ঘটনাটা কিন্তু হয়নি। কারণ আমরা অনেক ঘটনা দেখেছি, কুলটিতেও দেখেছি, বাড়ি হত্যাকাণ্ড দেখেছি। বাড়ির সম্পত্তির ছেড়ে কুলটিতে হত্যা করা হয়েছিল বাড়ির পাশের ছেলেকে। তারপর আমরা আসানসোলে দেখলাম হীরাপুর থানার অন্তর্গত তোমার করিমডাঙ্গাতে, সেখানেও মানা হলো পারিবারিক লোকেরা সম্পত্তির ছেড়ে। এই ঘটনা ঘটছে হিংসা, নিজেদের মধ্যে ভাই ভাই সম্পত্তির হিংসা ও অবাধ সম্পত্তির হিংসা, এই নিয়ে কিন্তু একটা লড়াই চলে যাচ্ছে। হিংসা কিন্তু বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শিল্পাঞ্চলে। তোমরা প্রথমে জানিয়ে রাখি, রাজনৈতিক লড়াই নয়, রাজনৈতিক লড়াই মৃত্যু কিন্তু আলাদা, রাজনৈতিক লড়াই কিন্তু হত্যা আলাদা, রাজনৈতিক লড়াইয়ের ঘটনা কিন্তু আলাদা। তবে এটা পৃথক ঘটনা, রাজনীতি ছাড়া। আমরা এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল উনি প্রেসমিট করছেন, সাংবাদিক মুখোমুখি হয়েছেন, তোমরা বিষয়টা জানাচ্ছেন। আমরা সেটা সেইভাবে জানতে পারছি আচ্ছা, যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 3 জন কিন্তু সব পরিবারের সদস্য। কেন মারা হয়েছে না মারা হয়েছে পুলিশ খতিয়ে দেখছেন। সম্পত্তির জেরেই এই হত্যা বলে জানা যাচ্ছে। জয়ন্ত, তোমার থেকে জানতে চাইবো কি এই ঘটনার মানে কোনো কি রাজনৈতিক কারোর হাত রয়েছে? তোমার কি মনে হয় এই সম্পর্কে? না, একদম রাজনৈতিক কোনো হাত নেই। পারিবারিক সমস্যা, পারিবারিক সম্পত্তির জেরেই এই হত্যা করা হয়েছে, এমনটা আমরা জানতে পারছি। যেটা পুলিশ সূত্র এখনই প্রেসমিট করছেন, সাংবাদিক সম্মেলন হয়েছে আসানসোল ডিসি, ঠিক আছে, উনি সাংবাদিক সম্মেলন করছেন হীরাপুর থানাতে। উনি বারবার জানাচ্ছেন যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, 3 জন পরিবারের লোক, সম্পত্তির জেরেই কারণে খুন করা হয়েছিল। যেটা সিসি ক্যামেরা ফুটেছে, একজন ব্যক্তিকে বাইক নিয়ে ওনার পেছনে যেতে দেখা হয়েছিল, সেই ফুটেজ ধরেই, সেই ছবি ধরেই পুলিশ একজনকে অনুমান করে 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে
তিনজনই সব ওর আত্মীয়, এমনটা আমরা জানতে পারছি। জয়ন্ত, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা কি এর আগেও এইসব কাজের সঙ্গে যুক্ত ছিল? দেখো, যেটা আমরা স্থানীয় সূত্র খবর পাচ্ছি সবই কিন্তু এডিপিসি ওরা কি বলছে আত্মীয়। এই বিষয়ে? যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা জনই রয়েছে পরিবারের সদস্য। যে মৃত ব্যক্তি তার পরিবারের সদস্য তারা সব আত্মীয় স্বজন। প্রত্যেকজন সম্পত্তির কারণেই কিন্তু এই মৃত্যু বলে বারবার কিন্তু পুলিশ জানাচ্ছে। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছে। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সকালবেলা ভোর সকালে যে একজন ব্যবসায়ী উনি নামাজ পড়তে যাচ্ছেন, তাকে পয়েন্ট রাউন্ড থেকে গুলি করে মৃত্যু করা হচ্ছে। এলাকাতে সেই ছবি তুলে ধরা হয়েছে, সেই নিয়ে আমাদের খবর সম্প্রচার হয়েছে। সাধারণ মানুষ এলাকা চাঞ্চল্য হয়েছে, পুলিশকে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সেই মৃতদেহ নিয়ে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ময়না তদন্ত হয়েছে। তারপর থেকে পুলিশ আবার যখন তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার পর যখন সাংবাদিক সম্মেলন করেছে, সাংবাদিক সম্মেলন থেকে আমরা জানতে পেরেছি যে পরিবারের সদস্যরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে, রাজনীতি কোনো ব্যক্তিত্ব নয়। জয়ন্ত, তাহলে এখনো পর্যন্ত কি শুধু 3 জনকেই আটক করা হয়েছে নাকি এর পিছনে আরো কেউ আছে বলে জানা যাচ্ছে? পুলিশ প্রশাসন কি বলছে? একদম তোমরা এটা জানতে পেরেছি, পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে কি কারণে হত্যা করা হয়েছে টোটাল খোলাসা করা হবে। নিরাপত্তা না পুলিশ তদন্ত নেমে তিনজন যখন একা অ্যারেস্ট করেছে, এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা, আরো কেউ জড়িত আছে কিনা সেটাকে তদন্ত করে পুলিশ দেখছে। ধন্যবাদ জয়ন্ত, আমরা নজর রাখবো এই খবরের দিকে, তুমিও নজর রাখো। তো আমরা এবার আসি আমাদের পরবর্তী যে খবর আছে সেখানে যাব। তো সেখানে যাওয়ার আগে তোমার একটা কথা বলি যে পারিবারিক যে ঝামেলা হচ্ছে এই সম্পর্কে তোমার কি মনে হচ্ছে যে এটা তো শুধু এখানে নয়, বা মানে বারংবার অনেক জায়গায় ঘটছে, পারিবারিক জেরে মানুষকে খুন করে দেওয়া হচ্ছে। তো এই সম্পর্কে তুমি কি দেখো, সম্পত্তির জেরে ঝামেলা, ঝুট ঝামেলা এগুলো খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু এই সম্পত্তির জেরে মামলাও করতে পারে মানুষ, কিন্তু তার জায়গাতে খুনোখুনি, এই মৃত্যু, এই জিনিসটা করাটা আমার মনে হয় উচিত নয়। এগুলো সম্পূর্ণভাবে নিজস্ব একটা গ্রাজ থেকে তৈরি হয়, সেইখান থেকেই এই সব ঘটনা ঘটছে। কারণ কি ভিন্ন রাজ্যে ভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছ তুমি কি দিনের পর দিন এই ঘটনা, মানে এই ঘটনাগুলো বেড়েই যাচ্ছে। হ্যাঁ চন্দ্রিমা, আমরা এই খবরের দিকে নজর রাখবো, কিন্তু আমরা এখন আসি আমাদের পরবর্তী খবরে। সেটা হচ্ছে মালদার খবর, যে ফের ভিন রাজ্য কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। তুমি দেখতে পাচ্ছ যে পরিযায়ী শ্রমিকের কত হারে মানে মৃত্যুর হার কিরকম ভাবে বেড়ে গেছে। একাধিক মানে বাইরে জেলাতে যারা কাজ করছে, পরিযায়ী শ্রমিক যারা আছে আমাদের, মানে মর্মান্তিক ঘটনা না, এটা একটার পর একটা ঘটেই চলেছে। তো এই আমরা প্রথমে আমাদের এটা দেখে নেব, আমাদের প্রতিবেদনটা দেখে নেব, তারপরে আসছি বিস্তারিত খবরে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। এই মর্মান্তিক খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃত শ্রমিকের নাম আলমগীর আলম, বয়স 29। তিনি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদাহ বাজার এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সংসারের হাল ফেরাতে পেটের তাগিদে আলমগীর চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন। কয়েকদিন আগে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান নতুন কাজের খোঁজে তিনি হায়দ্রাবাদে যাবেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ 8 দিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ের একটি রেলওয়ে স্টেশন সংলগ্ন জঙ্গল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। শুক্রবার সন্ধ্যায় মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তমজুল হোসেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরিযায়ী শ্রমিকরা রাজ্যের সম্পদ। রাজ্য সরকার এই পরিবারের পাশে রয়েছে। প্রশাসনের মাধ্যমে
সমস্ত রকম সরকারি সহায়তা ও ন্যায় বিচার নিশ্চিন্ত করা হবে। তার পরিবারের পাশে এসেছে, তার পরিবারের মেয়েটার নাম আছে হাবানুর, ওর বউ, তার পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে, তার নির্দেশে আমরা এখানে এসেছি। কারণ আমাদের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের আমরা যারা আছি, আমাদের মধ্যে দায়িত্বের মধ্যে পড়ে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা পরিবারের পাশে থাকা। আমরা তার জন্য আমরা এখানে এসে পৌঁছেছি, তার পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের যত রকম সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে, বিশেষ করে এই হাবানুর বিবির আগামীতে যে হিসাবে ওর ঘর আছে, আমরা বিধবা ঘরের জন্য আমাদের দিদির কাছে প্রেয়ার করব, বিধবা ঘরটা যেন খুব তাড়াতাড়ি হয়। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, দেহ উদ্ধারের পর সেখানে শেষকৃত্য সম্পূর্ণ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে গভীর শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চন্দ্রিমা, তুমি দেখলে প্রতিবেদন, দেখলে কিরকম ভাবে মানে মর্মান্তিক ঘটনা একটা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। এই মর্মান্তিক খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়ার মতোই ঘটনা এটা। একদমই খুবই মর্মান্তিক ঘটনা। নীলাঞ্জনা, তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, বেশ বিগত কয়েকদিন ধরে এরকম কিন্তু প্রচুর খবর এসেছে যেখানে পরিযায়ী শ্রমিকদেরকে মৃত অবস্থায় তাদেরকে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এই দৃশ্য একাধিক জায়গায় দেখতে পেরেছি, একাধিকবার দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এইখানে পুলিশ প্রশাসন কি করছে? আমার বক্তব্য তাই। কোথাও গিয়ে এটাই মনে হচ্ছে যে গাফিলতি রয়েছে। একদমই পুলিশ প্রশাসন এখানে কি করছে? কারণ এই ঘটনা যে আজ প্রথম ঘটছে তা নয়, বিগত বেশ কয়েকদিন ধরে ভিন্ন রাজ্যে ভিন্ন জায়গাতে এরকম ঘটনা ঘটছে। পরিযায়ী শ্রমিকরা এখান থেকে যাচ্ছে, সেখানে গিয়ে কাজ করছে, তাদের সংসারে হাল ফেরাতে, মানে পেটের খিদের দায়ে তো তারা যাচ্ছে না। সেখানে গিয়ে তাদের বাড়ির মানুষজন যদি জানতে পারে, তার পরিবার একদমই খুবই মর্মান্তিক একটা বিষয়। সেখানে শোকের ছায়া নামছে তার গ্রামের উপরে, পরিবারের উপরে, কিন্তু যে মানুষটা চলে গেল তার কি করব, তাই না? একদমই চন্দ্রমা। এবার আমরা যাব আমাদের প্রতিনিধির কাছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের মালদার প্রতিনিধি শানু ইসলাম। শানু, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আচ্ছা, এক্সপ্রেস অনলাইনে তোমাকে অনেক অনেক স্বাগত। শানু, পুলিশ প্রশাসন কি বলছে এই মর্মান্তিক অবস্থা দেখে? পুলিশ প্রশাসনের এখানে কি বক্তব্য? একদমই পুলিশ বলছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। তোমাকে জানিয়ে রাখবো যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে কিন্তু মৃত্যু হয়েছিল মালদার এক পরিযায়ী শ্রমিকের। আর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদাহ বাজার এলাকার ওই পরিযায়ী শ্রমিক, তার নাম হচ্ছে আলমগীর আলম, আর বয়স 29। এবং পেটের টানে, যেটা পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের টানে পরিবারের কথা ভেবেই কিন্তু সে চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিল বেশ কয়েকদিন আগে। তারপরে সেখানে কয়েকদিন কাজ করার পর তার স্ত্রীকে ফোন করে বলে যে নতুন কাজের জন্য সে হায়দ্রাবাদে যাবে। আর তারপর থেকে কিন্তু তার ফোন বন্ধ আসছিল। আর তারপর নিখোঁজ থাকার 8 দিন পর তার কিন্তু দেহ উদ্ধার হয়েছে রেল স্টেশন থেকে, জঙ্গল থেকে ক্ষতবিক্ষত কিন্তু দেহ, এবং তার দেহে একাধিক চিহ্ন রয়েছে। পরিবারের লোকেরা যেটা অভিযোগ করেছিল যে তাকে খুন করা হয়েছে পরিকল্পিত ভাবে। আর দেখো, এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। আর পরিবারে কিন্তু এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসে এবং কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তার স্ত্রী বলছে যে 2টি সন্তানকে নিয়ে কিভাবে সংসার চালাবো তা নিয়ে কিন্তু ভেবে উঠতে পারছি না। আর দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু সেই পরিবারের পাশে দাঁড়াচ্ছে এবং খবর পেয়ে কিন্তু এলাকার যে বিধায়ক রয়েছে এবং রাজ্যের মন্ত্রী তাজমল হোসেন, তিনি কিন্তু পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান এবং তিনি পরিবারটিকে আশ্বস্ত করেন যে সমস্ত রকম যে সরকারি সুযোগ সুবিধা তা তিনি কিন্তু পাইয়ে দেবেন। এবং তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পরিযায়ী শ্রমিকদের কথা ভাবেন এবং তাদের পাশে রয়েছেন। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মালদায় একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু তৃণমূল বিজেপির কিন্তু রাজনৈতিক চর্চাও কিন্তু শুরু হয়েছে। বিজেপি একযোগে শাসক দল তৃণমূলকে আক্রমণ করে বলছে যে রাজ্যে কর্মসংস্থান নাই, আর শুধু তৃণমূল বলছে উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন?
যেখানে বাংলার যুবকরাও সুরক্ষিত নয়, তাদের ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে এবং তাদের মৃত্যু হচ্ছে। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু বিজেপি আক্রমণ করেছে। পাল্টা কিন্তু তৃণমূল জানাচ্ছে যে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং রাজ্যের মন্ত্রী সহিত সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। শানু, ভোট আসছে সামনেই, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক তরজা কিন্তু চলছে, তার মধ্যে মালদার এরকম একটা মর্মান্তিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন কি বলছে এখানে, আর কি মনে হয় এইগুলো কি রাজনৈতিক তরজার জেরেই হচ্ছে জিনিসগুলো, নাকি অন্য কোনো কারণবশত? একদমই সামনে 26শে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটনা সামনে আসতে কিন্তু অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল। আর ঘটনা নিয়ে কিন্তু বিজেপি কিন্তু আক্রমণ করছে এবং মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, জেলা শাসক প্রীতি গোয়েল যেটা জানাচ্ছেন যে মহকুমা শাসককে বলা হয়েছে এবং সেখানকার বিডিওকেও বলা হয়েছে সমস্ত রকম তথ্য তোলার জন্য, এবং পরিবারটি যেন সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পায় সেটা আমরা ব্যবস্থা করে দিব। দেখো, প্রশাসনের পক্ষ থেকে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। শানু, পরিবারকে কি আশ্বাস দেওয়া হয়েছে, মৃতের পরিবারকে রাজ্য সরকার কি আশ্বাস দিচ্ছে? রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তিনি গিয়েছিলেন, তিনি বলেছেন যে পরিবার যেন সমস্ত রকম যেগুলো সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেইগুলো পাবে এবং পরবর্তীতে আরো তার স্ত্রীকে সব রকম সহযোগিতা করা হবে এবং পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিকের দেহ কি জানু তাদের বাড়িতে এসেছে? যেটা জানা যাচ্ছে যে টাকার অভাবে তার দেহ নিয়ে আসা যায়নি, তাকে সেইখানেই কিন্তু শেষকৃত্য করা হয়েছে। আচ্ছা আচ্ছা। পরিবারের কি বক্তব্য এই দৃশ্য দেখে, যে তাদের পরিবারের একজন এরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে, তাকে তার বাড়িতে না এনে সেখানেই শেষ কৃত্যটা করা হয়েছে? তার স্ত্রীর কি বক্তব্য এই ক্ষেত্রে? তার স্ত্রী বলছে যে কিভাবে দুটি সন্তানকে নিয়ে এখন সংসার চালাবো, যে বাড়ির একমাত্র যে রোজগার ভরসা ছিলেন সেই মারা গেল এবং তার স্ত্রী চিন্তাই করেছে এবং তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে যে আমি এখন কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। তার স্ত্রী বলছে যে সরকার এবং প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে। আচ্ছা, ওভারঅল বলো যে রাজ্য সরকারের পক্ষ থেকে এবার কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ব্যাপারে, মানে ওই পরিবারের ক্ষেত্রে? রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত যেরকম সহযোগিতা, যেরকম পরিযায়ী শ্রমিক পোর্টালে তার নাম যুক্ত আছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখে যদি যুক্ত থাকে তাহলে সে 2 লক্ষ টাকা পাবে এবং সমস্ত দিক খতিয়ে দেখে যেরকম সরকারি সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা দেওয়া হবে। আচ্ছা, মানে পুরোটাই কি এখন আশ্বাসের উপর নির্ভর করছে? একদমই পুরোটাই এখন বর্তমানে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই। ধন্যবাদ শানু তোমাকে। তো চন্দ্রিমা, তো তুমি দেখলে এখানে যে মানে তার শেষকৃত্য করার জন্য সেই টাকাটাও বাড়িতে নেই, তার জন্য মানে পেটের খিদের জন্য তো তারা গেছিল ওখানে, বাট ওখানে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। তার আবার এটা পরিবার দাবি করছে যে এটা খুন। এ সম্পর্কে তোমার কি মনে হচ্ছে, এটা কি খুন, পরিকল্পিত খুন, নাকি এটা কোনো? দেখো, পরিকল্পিত খুন হোক অথবা দুর্ঘটনা, দেখো খুন বা আত্মহত্যা সেটা তো আমি পরিষ্কারভাবে বলতে পারবো না, কিন্তু এখানে প্রশাসন যে বলছে, সরকার কিন্তু এখানে প্রশাসন যে তাদেরকে সাহায্য করার কথা বলছে বা যাই বলছে তাতে তো আর কোনো লাভ নেই। আর সরকারিভাবে যতক্ষণ না কিছু হচ্ছে, কিছু বলছে, ততক্ষণ তো আর এই জিনিসটা নিয়ে বলা যাচ্ছে না, তাই না, যে কি হবে কি হবে না। একদমই তাই। তো চন্দ্রিমা, আমরা এবার যাব আমাদের পরবর্তী খবরে। একদম। আমাদের পরবর্তী খবর যেটা আছে সেটা আমরা দেখার আগে আমরা বলি তোমাকে যে চারিদিকে এই যে ঘটনাগুলো ঘটছে না, এত ঘটনার পর মানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কি করছে, মানে আমাদের যে রাজ্য সরকার আছে উনি যে কি করছে মানে বোঝা যাচ্ছে না।
এখানে দেখো তুমি, এখানে পরিযায়ী শ্রমিকদেরকে মানে এখানের মানুষজনকে বাইরে দেখো, রাজ্যে গিয়ে পরে কাজ করতে হচ্ছে। সরকার তখনই পদক্ষেপ নিচ্ছে যখন একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটার পরেও মানে যেই পদক্ষেপগুলো নিচ্ছে সেইগুলোর গতি আমার মনে হয় এই জিনিসটা যে তার গতিবেগ আরো বাড়ানো দরকার, না হলে এই রকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। আর সামনেই বড়সড় একটা 26-এর বিধানসভা নির্বাচন আসছে জানোই, তো এর জেরেও কিন্তু তরজার জেরেও এই জিনিসগুলো হতে পারে। সব দল তো নিজের জায়গাটা বজায় রাখার চেষ্টা করবেই, তাই না? একদমই তাই। যতই রাজনৈতিক তরজা হোক বা না হোক। একদমই। চন্দ্রিমা, আমরা যাব আমাদের এবার পরবর্তী খবরে, আমাদের পুরুলিয়ার খবর। এবার রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর পাচারের চেষ্টায় ব্যর্থ করলো রঘুনাথপুর থানার পুলিশ। তো দেখো, এখানে আবার পাথর পাচার, আরো বড় ক্রাইম। তো আমরা দেখে নেব আমাদের প্রথমে প্রতিবেদনটি। রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর পাচারের চেষ্টা ব্যর্থ করল রঘুনাথপুর থানার পুলিশ। অবৈধ পাথর বোঝাই দুটি ডাম্পার আটক করে পুলিশ, 3 জনকে গ্রেফতার করেছে। শনিবার সকালে ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অতিরিক্ত বোঝাই করে দুটি ডাম্পারে করে অবৈধ পাথর রঘুনাথপুর শহরের দিকে আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। রঘুনাথপুর শহরের একটি পেট্রোল পাম্পের সামনে পুলিশের নজরদারিতে পড়ে যায় ডাম্পার দুটি। এরপরই অভিযান চালিয়ে ওভারলোড পাথর সহ 2 ডাম্পার আটক করা হয়। এই ঘটনায় ডাম্পার দুটির চালক সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত 2 চালকের নাম মৃত্যুঞ্জয় বাউরি ও বরকত দফাদা। মৃত্যুঞ্জয় বাউরির বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি এলাকায় এবং বরকত দফাদার বাড়ি বীরভূম জেলার সিউড়ি এলাকায়। এছাড়াও যে ব্যবসায়ীর কাছে এই অবৈধ পাথর সরবরাহ করা হচ্ছিল, সেই পাথর ব্যবসায়ী তারকনাথ চ্যাটার্জিকেও গ্রেফতার করা হয়। তার বাড়ি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে খনিজ সম্পদ পরিবহন ও সরকারি নিয়ম লঙ্ঘনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে 3 জনকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতের কাছে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে, যাতে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা যায়। এই ঘটনায় এলাকাবাসীরা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। অবৈধ পাথর কারবার বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চন্দ্রিমা, পাথর মানে পাচারের শিরোনামে এখন পুরুলিয়া। প্রথমে ছিল কয়লা, এখন পাথর, মানে একদমই তাই। মানে কয়লা পাচার, তারপরে এখন পাথর পাচার। একদম অবৈধভাবে পাথর পাচারের চেষ্টাতে তাও ব্যর্থ। এখানে প্রশাসন তো ধরেইছে, তাদেরকে প্রশাসন ধরেইছে। এর পিছনে আর কে কে আছে বা কি উদ্দেশ্য, সেটাই এখন দেখার বিষয়। আর একটু বিস্তারিতভাবে কি তুমি আমাকে বলতে পারবে খবরের এই বিষয়টা? বলছে চালক ও পাথর ব্যবসায়ীকে, মানে একজন পাথর ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে। আমি তোমাকে ঘটনাটা বলি যে কি ঘটনাটা ঘটেছিল। রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর পাচারের চেষ্টায় ব্যর্থ করলো রঘুনাথপুর থানার পুলিশ। ওভারলোড পাথর বোঝায় 2টি ডাম্পার আটক করে 2জন চালককেও গ্রেপ্তার করে আটক করেছে ও একজন পাথর ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, তাদেরকেও ওখানে তোলাও হয়েছে। এবার দেখো চন্দ্রিমা, একটা কথা কি, পাথর কয়লা সব অবৈধভাবে কিরম ভাবে চলছে, বালি সবই অবৈধভাবে। একদমই দিন কয়েক আগে দেখতে পাবে বালি পাচারের একটা বেশ বড়সড় কাণ্ড হয়েছিল। সেখানে কিন্তু যারা বালি পাচারকারী ছিল তারা কিন্তু ধরাও পড়েছিল। তারপরে কয়লা, তারপরে এখন অবশেষে গিয়ে পাথর। রাতের অন্ধকারে সেটা হচ্ছে, পাথরও পাচার হচ্ছে এখন। একদম। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের রঘুনাথপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আশিস ব্যানার্জি। আশিতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই সম্পর্কে তুমি একটু বিস্তারিত জানাও।
হ্যাঁ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেছে যে কয়লা, পাথর এবং বালি পাচার কোনোভাবে অবৈধভাবে চালানো যাবে না, কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতেই পুলিশ তৎপর রয়েছে। আমরা দেখলাম গতকাল রাত্রে পুরুলিয়ার রঘুনাথপুর শহরের দুটি ডাম্পারে করে ওভারলোড নিয়ে পাথর বোঝাই করে ডাম্পার দুটি আসছিল বীরভূম বাঁকুড়া এলাকা থেকে, এবং রঘুনাথপুর শহর ঢোকার মুখে তারা একটা পেট্রোল পাম্পের সামনে যখন আসে গাড়িগুলি, তখন রঘুনাথপুর থানার পুলিশ তাদেরকে আটকায়। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং গাড়ির কাগজপত্র এবং বৈধ পাথর বোঝাইয়ের কাগজপত্র রয়েছে কিনা, কিন্তু চালক দুজন তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপর পুলিশ তাদেরকে চালকদিকে জিজ্ঞাসাবাদ করে যে এই পাথর কোথায় যাচ্ছে, তখন জানতে পারে যে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে তারকনাথ চ্যাটার্জি, তার কাছে পাথর যাচ্ছে। পুলিশ এরপর গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসে। চালক দুজনকে তারা থানায় আটকে রাখে এবং চালক দিকে নিয়ে ওই যার কাছে পাথরটা যাচ্ছিল, পাথরটা যেখানে যাওয়ার কথা ছিল, সেই ব্যবসায়ী তারকনাথ চ্যাটার্জির বাড়িতে পুলিশ গিয়ে তারকনাথ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে এবং কাগজপত্র চায় যে বৈধ কাগজপত্র রয়েছে কিনা, কিন্তু কোনো কাগজ না দেখায় তারকনাথ এবং ওই দুই চালককে পুলিশ রাত্রেই গ্রেফতার করে। আজকে তাদেরকে পুরুলিয়ার রঘুনাথপুর আদালতে তোলে এবং 6 দিনের পুলিশ রিমান্ডে নেয়। পুলিশ তাদের রিমান্ডে নিয়ে ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করেছে যে এইভাবে পাথর পাচার করে দীর্ঘদিন ধরে কি রঘুনাথপুরে আসছিল বা পুরুলিয়াতে এই পাথর আসছিল, তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। আশিস দা, তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে কয়লা পাচার কাণ্ডের মানে শিরোনামে এখন পুরুলিয়া, তো কয়লার পরে এবার পাথর, এ সম্পর্কে তুমি কি বলবে? হ্যাঁ, সত্যি কয়লা যেখানে পুরুলিয়ার নাম সর্বপ্রথমে, সেখানে এখন পাথর। এই কয়লা এখন পুরুলিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কয়লা এখন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পুরুলিয়ায় কোথাও যখন থেকে মুখ্যমন্ত্রী তৎপরতা এবং বিভিন্ন অভিযান সিআইডি তখন থেকেই কয়লার উত্তোলন বা কয়লা পাচার এখানে সমস্ত কিছু বন্ধ রয়েছে অবৈধভাবে। কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে পাথর আবার এই পুরুলিয়ায় এখন বেশ কিছুদিন ধরে, এবং আজকে যেটা জেরা করে জানেছি যে বেশ কয়েক মাস ধরে এটা শুরু হয়েছে যে বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কোনো সরকারি কাগজপত্র না দিয়ে রাতের অন্ধকারে তাহলে কয়লার বদলে কি এখন পাথর পাচার শুরু হয়েছে? হ্যাঁ, না, কয়লার বদলে বলা যেতে পারে না, কিন্তু নতুন ভাবে শুরু হয়েছে এটা বলাই যেতে পারে যে নতুন ভাবে একটা কয়লার পরিবর্তেও, হ্যাঁ বলা যেতে পারে যে কয়লার পরিবর্তে পাথরটা এখন ব্যবসায়ীরা শুরু করেছে, এটা বলাই যেতে পারে। যেই 3 জনকে আটক করা হয়েছে, প্রশাসন এখানে কি বলছে? এই 3 জন ছাড়াও কি এর পিছনে আরো কোনো বড় চক্র কাজ করছে? হ্যাঁ, তার জন্য তাদেরকে আজ আদালতে তোলে এবং পুলিশ রিমান্ডে চায় আদালতে বিচারকের কাছে, এবং বিচারক সেই পরিপ্রেক্ষিতে তাদের 6 দিনের রিমান্ড দিয়েছে। 1-2 দিন নয়, 6 দিন। কেন? পুলিশ জানে যে এই ঘটনায় তদন্ত করে আরো অনেকের মাথা বা অনেক ব্যবসায়ী বা আরো যারা যুক্ত আছে তাদেরকে যদি তাদের নাম, পরিচয়, ঠিকানা যদি জানতে হয় তাহলে রিমান্ডে নিতে হবে, এবং তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে এখন এই মুহূর্তে কোনো জানা যাচ্ছে না যে এর সাথে আরো কে বা তারা জড়িত আছে। আচ্ছা, মূল চক্রের কি কোনো হদিশ পাওয়া গেছে এখনো পর্যন্ত? না, এখন পুলিশ তদন্ত শুরু করেছে, ইতিমধ্যে কোনো জানাতে চায় না পুলিশ। তবে পুলিশ তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খোঁজ চালাচ্ছে যে এই পাথর আরো কোথাও আসতো কিনা বা রঘুনাথপুর ছাড়াও পুরুলিয়ার অন্য কোথাও যেত কিনা, সেসব সমস্ত দিক খতিয়ে দেখছে। আচ্ছা, এই পাথর কোথা থেকে আসছে বা কোথায় রপ্তানি করা হচ্ছে এই বিষয়ে তুমি বলো, মানে তুমি কিছু বলো, মানে এই বিষয়ে কি হচ্ছে, এটা কি জানো আমাদের? এটা পুলিশ মূলত তাদের থেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে বাঁকুড়া এবং বীরভূমের সিউড়ি এলাকা থেকে এই ডাম্পার দুটি পাথর বোঝাই করে আসছিল, কিন্তু পুলিশের কাছে এখনো পরিষ্কার নয় যে এই পাথরগুলি সত্যিই বীরভূমের সিউড়ি কিংবা বাঁকুড়া এলাকা থেকে, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকা থেকে আসছিল কিনা। পুলিশ তারও তদন্ত শুরু করেছে। তবে রঘুনাথপুর শহরে আসছিল সেটা পরিষ্কার হয়ে গেছে পুলিশ, এবং ওই ব্যবসায়ী তারকনাথ চ্যাটার্জিও স্বীকার করেছে যে তার কাছে গাড়ি দুটি নিয়ে আসছিল। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তো চন্দ্রিমা, দেখছো কয়লার পর এবার হচ্ছে পাথর।
মানে কিরম ভাবে চলছে সব, তারপর 3 জনকে আটকও করা হয়েছে। পশ্চিমবঙ্গে মানে কিচ্ছুই বাকি থাকলো না আর, কয়লা, পাথর, কাঠ, বালি, মানে সবকিছুই মানে প্রচার করে দেবে মনে হচ্ছে। যেমন আমরা প্রতিবেদনে দেখলাম যে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাত্রে অতিরিক্ত পরিমাণে বোঝাই করা 2টি ডাম্পারে অবৈধ রকম ভাবে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল। তুমি আমাকে বলো, এই পাথর কোথাও থেকে তো নিয়ে আসছে, কোথাও তো নিয়ে যাচ্ছে, তাহলে সেইখানে প্রশাসন কি করছে? একদম সেইখানে প্রশাসন কি করছে? এরকম তো হতে পারে না, এরকম হতে পারে না যে সেখানে থাকে না। যেমন কি আমরা আমাদের সাংবাদিকের মুখেই শুনলাম যে এই পাথর বোঝাই করা যেই ট্রাক আছে, ট্রাক মানে ডাম্পার আছে, এইগুলো সোজাসুজি বীরভূম থেকে আসছে। তাহলে সেখানে চেকপোস্ট কিভাবে পের করলো? এতগুলো চেকপোস্ট, তারপরে আবার তুমি দেখো সেটা রঘুনাথপুর গিয়ে পরে ধরা পড়েছে। একদমই তাই, এতগুলো চেকপোস্ট, তাহলে এখানে প্রশাসন কি করছে? একদম কোথাও গিয়ে প্রশাসনের গাফিলতি রয়েছে মনে হচ্ছে। নিজেদের কিছু স্বার্থও থাকতে পারে সেখানে প্রশাসনের, তুমি বলতেই পারো এই জিনিসটা। তো এই ব্যাপারে তো আমরা নজর রাখবো, কিন্তু এর পরে মানে আমরা এই যে পাচার হচ্ছে এগুলো নিয়ে তুমি বলো যে ওভারলোড করা ডাম্পার এতগুলো চেকপোস্ট পেরিয়ে চলে আসছে, সেখানে প্রশাসন কি দেখতে পাচ্ছে না? সেটাই তো, মানে কিছু বলার নেই সব ব্যাপারে, আর মানে কিছু বলার নেই। তো এবার যাব আমাদের পরবর্তী প্রতিবেদনে, মানে আমরা চলে যাবো আমাদের পরবর্তী খবরে। দক্ষিণ 24 পরগনায় মর্মান্তিক ঘটনা। নামাজ পড়ার সময় নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো তার ছেলে। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানে নামাজ পড়ার সময় তার ছেলে মাকে খুন করে দিল, মানে কি বলবো এই ব্যাপারে। চলো প্রথমে আমরা আমাদের প্রতিবেদনটা দেখে নিই, তারপরে আসছি বিস্তারিত খবরে। কাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম আকিলা বিবি, বয়স আনুমানিক 60 বছর। আজ তিনি বাড়ির ভেতরে নামাজ পড়ছিলেন। ঠিক সেই সময়ই তার ছোট ছেলে আতাউল রহমত গাজী ওরফে মধু বাড়িতে আসে। অভিযোগ, নামাজরত অবস্থায় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারে সে। গুরুতর জখম অবস্থায় আকিলা বিবিকে তড়িঘড়ি মগরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরহাট থানার পুলিশ। অভিযুক্ত আতাউল রহমত গাজী ঘটনার পর থেকে পলাতক। উনি নামাজ পড়ছিল। কখন নামাজ পড়ছিল? এই শুক্রবার নামাজের টাইমে, শুক্রবার যে নামাজটা হয়, তারপর কি হলো? এবার নামাজ পড়ার পরে এবারে ও নামাজ পড়তে গেছিল মসজিদে। এবার মসজিদে নামাজ হয়ে গেলে এবারে তারপরে ও বের হয়ে এসে এবারে ওর মা নামাজ পড়ছিল। তারপরে কি ঘটনা হতে কেউ ছিল না। পরে অন্য একজনকে দেখে রক্ত করে বেরিয়েছে, তারপরে জানা জানি হয়ে গেল। ও তারপর পালাতো। মানুষের ভাষণ মাঝে মাঝে খুব মানে পাগলা টাইপের ছিল, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, আবার ওই মানে একটা সময় এখন কি ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখানো, তারপরে ও কোথায় গিয়েছে আমরা খোঁজও পাই না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত আতাউল রহমত গাজী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মগরহাট থানার পুলিশ এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দক্ষিণ 24 পরগনা থেকে দেখলাম কি একটা মর্মান্তিক ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা। কিন্তু এরকমই আরো দক্ষিণ 24 পরগনার আরেকটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে চলন্ত ট্রাকে মানে আগুন লাগার ঘটনা। কোনো কারণে প্রাণী বেঁচে যায় চালক। প্রথমে আমরা পিসিআরকে বলবো যে প্রথমে আমরা দেখে নেব আমাদের প্রতিবেদনটি। দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার উস্তি মোড় এলাকায় চলন্ত লরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় লরিটি কলকাতা থেকে উস্তির বাইপাস রোড ধরে কাকদ্বীপের দিকে যাচ্ছিল। লরিটিতে পোল্ট্রির ফার্মের খাবার বোঝাই ছিল। হঠাৎ করেই উস্তি মোড় এলাকায় পৌঁছানোর পর লরিটি দাও দাও করে জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় পুরো লরিটিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উস্তি থানার পুলিশ। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে আগুন নেভানোর কাজ শুরু হয়। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান লরির চালক। তবে আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লরিটি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চন্দ্রিমা, আমরা দেখলাম যে পরপর দুটি মর্মান্তিক ঘটনা। এই যে প্রথমেই
মানে দুটি খুব দুর্ভাগ্যজনক। প্রথমে আমরা দেখলাম যে একটা ছেলের হাতে খুন হয়েছে তার মা। খুবই তুমি মর্মান্তিক। বলো এই যে একটা মানে ছেলের হাতে মা খুন হচ্ছে, এ সম্পর্কে তুমি কি বলবে, মানে তোমার কি বক্তব্য? একজন মহিলা, তিনি নামাজ পড়তে গেছেন, হ্যাঁ, ওনার ছেলে তাকে কুপিয়ে খুন করেছে। খুবই খুবই মর্মান্তিক একটা ঘটনা। কিন্তু এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, প্রতিবেদনে আমরা যা দেখলাম তার ছেলে কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সেটা দাবি করছে, মানে সেটা আমাদের কাছে কোনো প্রমাণ নেই, সেটা দাবি করছে তাদের প্রতিবেশীরা দাবি করছে। এখনো বোঝা যাচ্ছে না কি মানসিক, আমার একটা প্রশ্ন আছে এখানে, কি মানসিকভাবে যদি ভারসাম্যহীন থেকে থাকে তাহলে সে মার্ডার করে পালিয়ে যাবে কেন, পলাতক হবে কেন? কারণ তার কাছে কি কোনো, মানে সে কি জানতে পারবে যে এখানে আমি মেরে ফেলে, যদি সে এটাই না জানে যে তার মাকে সে খুন করেছে, এইটা তার কাছে অপরাধ, তাহলে পরে বা এটা করা যায় না, তাহলে সে পালালো কেন, পালিয়ে গেল কেন? এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে। কারণ তুমি এখানে দেখতে পাবে সে তো মানসিক ভারসাম্যহীন। সে কাকে মারছে বা কাকে কিছু ক্ষয়ক্ষতি করছে, হয়তো তার এই জিনিসটা নিয়ে মাথায় হয়তো নেই। আমরা তো প্রতিবেদনেই দেখলাম তাদের প্রতিবেশীরা সবাই বলছে যে তার মানসিক ভারসাম্যহীন ছিল, তার চিকিৎসারত ছিল হয়তো, আমার ঠিক মনে নেই জিনিসটা। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে সে পালিয়ে গেল কেন, মানে আমার এটাই কোশ্চেন, মানে এটা আমার নিজের কোশ্চেন যে সে যদি মানসিক ভারসাম্যহীন থাকে, তো আমি তো অনেককে দেখেছি বা তুমিও তো অনেককে দেখেছো যারা মানে কোথাও একটা গা ঢাকা দেওয়ার মতো সেরকম মানুষ, তো মানসিক ভারসাম্যহীন তাকে তো বলা যায় না, তাই না? এই বিষয় নিয়ে যতক্ষণ না পুলিশ প্রশাসন কিছু বলছে ততক্ষণ আমরা জানতে পারবো আমাদের প্রতিনিধির কাছ থেকে, প্রতিনিধি বিস্তারিত জানাতে পারবে। তো এই মুহূর্তে এছাড়াও কিন্তু দক্ষিণ 24 পরগনাতে আরেকটা মর্মান্তিক ঘটনা হয়েছে, যা ট্রাকে আগুন লেগে গেছে। বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমরা বেশ কয়েকটি খবরে দেখতে পাচ্ছি যে এই রকমই ট্রাকে, লরিতে, যেমন আমরা বিগত দিনে দেখতে পেয়েছিলাম যে খড় বোঝাই করা লরিতে আগুন লেগে গিয়েছিল, যেখানে রাতারাতি একটা লরিতে বা একটা ট্রাকে কিভাবে আগুন ধরে যেতে পারে। এরকমও নয় যে সকালবেলা বা প্রচন্ড রোদের তাপ আছে যাতে খড় বোঝাই করা লরিতে অথবা অন্যান্য বোঝাই করা কিছু লরিতে আগুন ধরে যেতে পারে। একদমই, খড়ের মধ্যে আগুন লেগে যায় এটা মানে স্বাভাবিক, কিন্তু রাত্রেবেলায় বা অনেক জায়গাতে এরকম হয়। গ্রাম সাইডে তুমি দেখতে পারবে যেখানে ধান বোঝাই থাকে সেখানে অনেক সময় আগুন লেগে যায়, কিন্তু মুরগির খাবারের ট্রলি মানে লরিতে সেখানে আগুনটা লাগবে কি করে? সেটাই এটা কি চক্রান্ত? কোথাও গিয়ে মনে হচ্ছে না কি এটা চক্রান্ত? হতেই পারে চক্রান্ত, কারণ পোল্ট্রির খাবার বোঝাই করে নিয়ে যাওয়া একটা ট্রাক, তার মধ্যে আগুন লেগে যাওয়া খুবই মানে একটা সাধারণ বিষয় নয়। তার মধ্যে কি এমন থাকবে যেখানে আগুন ধরে যেতে পারে? সেটা তার সিলিন্ডারের ট্রাক নয় যে সেখানে আগুন ধরে যাচ্ছে বা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যাচ্ছে, একদমই নয়। তো এখানে একটা কোথাও না কোথাও কিছু একটা লুকোনো হচ্ছে বা কিছু একটা মানে আড়াল করা হচ্ছে সবের থেকে, বা কোথাও গিয়ে মনে হচ্ছে যে কিছু একটা হতেই পারে কোনো রকমের চক্রান্ত বা কোনো রকমের তরজার দরুন এই জিনিসটা হয়েছে, তাই না? একদমই তাই। তো তুমি দেখো মানে দক্ষিণ 24 পরগনাতে আজকে দুটো মর্মান্তিক ঘটনা। প্রথমে মাকে 24 পরগনায় কিন্তু বিগত দিন ধরে আমরা দেখে আসছি পরপর অনেক ঘটনাই ঘটছে। এরকম নয় যে আজ এই পোল্ট্রি বোঝাই করে নিয়ে যাওয়া গাড়িতে আগুন লেগে যাওয়া অথবা এক সন্তানের তার মাকে কুপিয়ে হত্যা করার খবর এসছে। এছাড়াও কিন্তু প্রচুর মর্মান্তিক খবর দক্ষিণ 24 পরগনাতে হতেই থাকে, আমরা কিন্তু দেখতেই পাই। বিগত কয়েকদিন ধরে মনে হয় জিনিসটার রেশ আরো বেড়ে গেছে। একদমই তাই। কোথাও গিয়ে মনে হচ্ছে প্রশাসনকে এবার মানে একটু জাগ্রত হওয়া দরকার। প্রত্যেকটা দুর্ঘটনা ঘটবে, তারপরে প্রশাসন জাগ্রত হবে, তারপরে প্রত্যেকটা জিনিসের উপরে নিয়মাবলী আসবে। তা নিয়ে যে বেশি দিন চলে সেরকমও নয়, কিন্তু তা উল্লঙ্ঘন হয়েই যায়। আজ কিছু একটা কাণ্ড হচ্ছে, সেই জিনিসটা নিয়ে হয়তো দুদিন মানুষজন মানছে সেই জিনিসটা নিয়ে, তারপরে কিন্তু সেই জিনিসটা উল্লঙ্ঘন হয়েই যায়, আবার আগের মতো সাধারণ জিনিসই চলে আসে ঘুরে ফিরে। মানে আজকে এত বড় একটা ক্রাইম করে দেবে, তারপরে তাদের কোনো বিচার নেই। বিচার ব্যবস্থা তো এখানে মানে গাফিলতি রয়েছে বলে মনে হচ্ছে।
মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কাউকে তোমার কাছের কোনো মানুষকে আমি হত্যা করে দিলাম, তারপরে এসে বললাম যে আমি ক্ষমা প্রার্থী। ব্যাপারটা এরকমই হয়ে যাচ্ছে নিয়মাবলীগুলো নিয়ে, তাই না? পুলিশ প্রশাসনকে আর অন্যান্য প্রশাসনকেও একটু জাগ্রত হওয়াটা দরকার আমার মনে হয়। এটা আমার বক্তব্য। আমার মনে হয় যে এই জিনিসটা করাটা খুবই দরকার। একদম, মানে পুলিশ প্রশাসনকে একটু তো মানে সজাগ হতে হবে এবার, তাই না? আর কতদিন চলবে এরকম ভাবে? একদমই তাই। একের পর এক এরকম চলতে থাকবে, মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবে, তাহলে কি করে চলবে? যিনি হত্যা হয়েছেন ওনার বয়সও কিন্তু খুব একটা বেশি নয়। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো নীলাঞ্জনা, প্রায় আনুমানিক 60 বছর বয়স তার 60 বছর বয়স আনুমানিক। আর আজ তিনি বাড়ির ভিতরে নামাজ পড়ছিলেন, সেই সময় তার ছোট ছেলে যার নাম আওতার রহমান গাজী ছিল, মানে ওরফে যিনি মধু, তিনি বাড়িতে আসেন। অভিযোগ সবার এইটাই অভিযোগ যে নামাজরত অবস্থায় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়। একটা মর্মান্তিক দৃশ্য, একদম বুঝতে পারছো? একদম। তো চন্দ্রিমা, আমাদের কাছে বেশি সময় নেই, কিন্তু তাও এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের কালনার প্রতিনিধির কাছে। কালনার প্রতিনিধি রীতা ভট্টাচার্য। তো দেখবো ওখানে কালনা সরস্বতী পুজোর কি আপডেট রয়েছে সেটা একবার দেখে নেব। রীতা, তুমি শুনতে পারছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমাকে অনেক অনেক স্বাগত। বলো, সরস্বতী পুজো কেমন চলছে কালনায়? দেখো, কালনার সরস্বতী পুজো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে যা ভিড় দেখা যাচ্ছে সেটা পুরো দেখে মনে হচ্ছে যেন আগের দিনের ভিড়কে এই কালনার যে সরস্বতী পুজোর আমেজ সেটা ছাপিয়ে গেছে। নো এন্ট্রি তো রয়েছে, তার সঙ্গে আরো জনসমারোহ চলে এসছে। মানে প্রচুর বাইরে থেকে লোক এই কালনাতে ঠাকুর দেখতে আসছে। ট্রেনে প্রচুর ভিড়, স্টেশনে প্রচুর ভিড়, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং কালকে যে প্যান্ডেলগুলো মানে কিছুটা ফাঁকা ছিল, লাইনের সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু আজকে সন্ধ্যা থেকে সে লাইনের চাপ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ভলেন্টিয়াররা দায়িত্ব সহকারে সেই কাজ করছে এবং প্রতিটা প্যান্ডেলে তুমি যদি দেখো পুরো মানুষের মাথা যেন গিজগিজ করছে। এত ভিড়। নদিয়া থেকে মানুষ আসছে, কালনার বাইরে থেকে মানুষ আসছে, বনগাঁ থেকে আসছে, এমনকি জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেখান থেকেও সব মানুষ এই সরস্বতী পুজোর সময় কিন্তু আসে এবং আজকেও এসছে। কালনায় যেই হোটেল এবং যেই গেস্ট হাউস গুলো রয়েছে সেগুলো কিন্তু ফুল প্যাকড আপ। কি কারণে? সরস্বতী পুজো। কালনা সরস্বতী পুজো যে এতটা বিখ্যাত হয়ে গেছে তা কলকাতার দুর্গাপুজোকেও যেন হার বানিয়ে দিচ্ছে। প্রশাসনিক ব্যবস্থা কিরকম সেখানে? দেখো, প্রশাসনিক ব্যবস্থা কালকে যতটা হতাশাত ছিল তার থেকে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ আমাদের এখানে যে মোড়গুলো রয়েছে, যে একটা যেটা হচ্ছে বদ্রীপুর মোড়, একটা হচ্ছে বদ্রীপুর মোড়, যেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে একদম কালনার মেন পয়েন্ট, এখানে সব গাড়িগুলোই ঢোকে। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং বেশ কিছু প্রশাসনিক আধিকারিকরাও ওখানে আসছে। এমনকি আজকে এসডিও এই পুজো প্যান্ডেল গুলোকে দেখেছে এবং সেখানে কোথায় সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো পর্যন্ত এসডিও ম্যাডাম যিনি রয়েছেন তিনি আজকে নিজে গিয়ে সেগুলোকে চেক করেছেন যাতে কোনো মানুষের কোনো রকম ভাবে অসুবিধা না হয়। এমনকি চারদিকে তোমার সিভিক তো প্রচুর ভাবে নামিয়েছে, তার সঙ্গে আরো বেশি পুলিশ কনস্টেবল চারদিকে ভরে গেছে পুরো কালনা শহর জুড়ে। আচ্ছা, একদমই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রীতা। তুমি থাকো এক্সপ্রেস নিউজের সাথে, সঙ্গে থাকো। তো এক্সপ্রেস অনলাইন এখনকার মতো এই পর্যন্তই। আপনারা চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।